বর্ধমানের রেনেজা হাউজিং থেকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গিকে। মানে ভাবতে পারছেন আপনারা, মানে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে আসছিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ভিডিওটি শ্যুট করার আগেই আমার কাছে খবর এলো যে এই প্রথমবার সরকার পরিবর্তনের পর কোনো পার্টিকুলার ব্যক্তি শুভেন্দু অধিকারীকে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছিল, এবং টার্গেট যিনি করছিলেন তার সরাসরি যোগ রয়েছে জঙ্গি গোষ্ঠীর সাথে, এবং তিনি নিজেও একজন জঙ্গি। আর যে জঙ্গির সাথে যোগাযোগ রয়েছে সেটা হচ্ছে জেএসএ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠী। কন্টিনিউ ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে যোগাযোগ রাখা হচ্ছিল। নাম হচ্ছে হামিদ মণ্ডল, যা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে সে নর্মাল আপনার এবং আমার মতোই ছিল, নর্মাল একজন পাবলিক ছিল, কিন্তু হঠাৎ করে সে অ্যাক্টিভ হয়ে যায় এবং তার এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন এদিক ওদিক করা হচ্ছিল। যেখানে প্রথমেই জানিয়ে দেবো আপনাদেরকে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে পুলিশের এসটিএফ, আমাদের রাজ্য পুলিশের এসটিএফ এর যৌথ একটা অভিযান হয়, যেখানে দীর্ঘদিন ধরে এই হামিদ মণ্ডলের ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর গোয়েন্দারা নজর রেখেছিল। কাকে মেসেজ করা হচ্ছে, কি মেসেজ করা হচ্ছে, কি কথা বলা হচ্ছে, চাইলে প্রথমেই ধরপকড়াও করা যেত, কারণ তার গতিবিধি অলরেডি সন্দেহজনক ছিল, কিন্তু তার কথাবার্তার ওপর নজর রাখা হচ্ছিল যে কি কথা বলা হচ্ছে, কি করতে চায়। এবং যখন পুরোটা নজরদারির মধ্যে এটা সামনে আসে যে মুখ্যমন্ত্রীর একাধিক যে জেলা সফর করছেন, সেই সফরের খুঁটিনাটি শেয়ার করা হচ্ছে, টাইমিং শেয়ার করা হচ্ছে, মোবাইল নম্বর শেয়ার করা হচ্ছে, কখন কোথায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ডিটেলস শেয়ার করা হচ্ছে, তখনই তাকে হাতে নাতে প্রমাণ শুদ্ধ ধরা হয় এই হামিদ মণ্ডলকে, যে ধরা পড়ে বর্ধমানের রেনেজা হাউজিং থেকে, এবং তার যুক্ত মানে সেই আতঙ্কবাদী, সেই জঙ্গি যুক্ত রয়েছে অলরেডি সাজ্জাদ ভাট গোষ্ঠীর সাথে। সেই গোষ্ঠীকেও আইডেন্টিফাই করা হয়, এবং এটা অবাক করার বিষয় নয়, আমাদের রাজ্যে এরকম একাধিক নর্মাল ব্যক্তি যারা অ্যাকচুয়ালি স্লিপার সেল, তারা কিন্তু খবর এলেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। খুব লজ্জাজনকভাবে বলছি যে এই যে বিষয়টা সামনে আসছে যে মাত্র 2.5 মাসের মাথায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে টার্গেট করার মতো এত ভয়ঙ্কর প্ল্যানিং তারা সেট করতে পারছে, সেটার একমাত্র রিজন হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলবেন আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বলছি হ্যাঁ, আবারও সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে পারমিশন নেওয়া হয়েছিল যে এনআইএ আমাদের রাজ্যে থানা তৈরি করতে চায়, তবে তো একটা তো গ্রাউন্ড লাগবে, একটা তো জায়গা লাগবে। সেই এনআইএ এর থানা তৈরির পর্যন্ত পারমিশন মমতা ব্যানার্জি দেয়নি। এমনকি উত্তর প্রদেশে অলরেডি এসটিএফ রয়েছে, অলরেডি এটিএস রয়েছে, অ্যান্টি টেরর স্কোয়াড রয়েছে। এটা আমাদের লজ্জাজনক ব্যাপার, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে এমন কোনো অ্যান্টি টেরর স্কোয়াড নেই যেটা তৈরি করার প্ল্যানিং চলছে। আর আমরা খুব ভালোভাবেই এটা জানি যে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এর আগেও জঙ্গি ধরা পড়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে এইবার জঙ্গির নাশকতার ছক ছিল ভয়ঙ্কর। তারা শুভেন্দু অধিকারীকে টার্গেট করে ফেলেছিল, মানে মুখ্যমন্ত্রীকেই টার্গেট করে ফেলেছিল। আপনারা ভাবতে পারছেন? আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিই, অলরেডি 16 মে একটা ফোন আসে ভবানীপুর থানায়, এবং যেখানে এটা জানানো হয় যে একজন মহিলা নাকি ফিডাইন হয়ে যাবে, মহিলা হয়ে যাবে সুইসাইড বম্বার। সে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে সে সুইসাইড বম্বার হয়ে ফেটে যাবে। অর্থাৎ আবারও শুভেন্দু অধিকারীকে টার্গেট করা। আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে আগে থেকে কেন আতঙ্কবাদীরা ফোন করে জানিয়ে দেয়, তারা ঘটনাটা ঘটানোর পর তো এমনি জানতে পারবো না। এই যে জেএসএ মোহাম্মদ, এই যে লস্করে তৈবা, এদের মধ্যেও কম্পিটিশন চলে যে তাকে, মানে একজন উচ্চমানের ব্যক্তি, ধরুন মুখ্যমন্ত্রী বা কোনো পার্লামেন্টের মেম্বার বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে যদি টার্গেট করা হয় এবং সেই টার্গেট যদি সাকসেস হয়, তাহলে দায় কে নেবে? দায় নেওয়াটাই তাদের মধ্যে একটা ক্রেডিট। মানে আতঙ্কবাদীদের মধ্যেও কম্পিটিশন চলে, এবং সেই কারণে তাদেরকে দেখবেন যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে দেয়, হয়তো আগের দিন রাত্রে, কাউকে হয়তো টেলিফোনের মাধ্যমে ইনফর্ম করে দেয়, কাউকে মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে ইনফর্ম করে দেয়। আর এইবার তো মারাত্মক ঘটনা সামনে এলো যে এইবার তারা জানায়ও নি, মানে ভেবেছিল যে ঠেকা নিচ্ছে নেক, আমরা গিয়ে ফেটে যাই, কারণ মিশন সাকসেস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তারা জানায়ও নি, আগে থেকে ইনফর্মও করেনি। এসটিএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম যেহেতু নজর রাখা হচ্ছিল, তাদেরকে ট্র্যাক করা হচ্ছিল যে তাদের গতিবিধি ঠিক কী হয়, এবং তারপরেই ধরা পড়ে হামিদ মণ্ডল, একজন জঙ্গি যার জেএসএ মোহাম্মদের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। কাশ্মীরের সাথেও, মানে কাশ্মীরি জঙ্গির সাথেও সে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কথাবার্তা বলছে। মানে এটা একটা বিরাট বড় ষড়যন্ত্র, যা বড় সড়ো, মানে বলতে পারেন সাকসেস এসটিএফ এর কেন্দ্রীয় গোয়েন্দার সংস্থার জন্য এটা বিরাট বড়
সাকসেস এবং আমাদের রাজ্যের জন্য এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে 2.5 মাসের মধ্যে এরকম ঘটনা হচ্ছে। মানে আগামী দিন তো পড়ে রয়েছে, সরকার পরিবর্তন 2.5 মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে, এটা কিন্তু নিজের মধ্যেই একটা মারাত্মক বিষয়। আজ আমি বেসিক্যালি আপনাদের সামনে যে বিষয় খবরটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে যন্তর মন্তরকে নিয়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে স্টুডেন্ট প্রোটেস্ট চলছিল, যেখানে সরকার 2 পা পিছিয়েছে। আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে ঝুলি থেকে এবার বেড়াল বেরিয়ে আসছে, অর্থাৎ টার্গেট ধর্মেন্দ্র প্রধান ছিলেন না, টার্গেট ছিলেন আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী তথা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ। একদমই ঠিক শুনছেন আপনারা, এইবার যন্তর মন্ত্রে নাকি আবার প্রোটেস্ট করা শুরু হবে। তারা বলছে আবারও আমরা আন্দোলনে নামবো। সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে যে আমরা এবার অমিত শাহের ইস্তফা চাই। এর ভেতরে প্রচুর গল্প রয়েছে, প্রচুর ঘটনা রয়েছে, আমি সবটাই আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে আমি একবার আপনাদের সামনে একটা পোস্ট আমি সামনে তুলে ধরবো। সেটা আর কেউ নয়, অত্যন্ত পরিচিত ফেস এবং যার গতিবিধি নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হয়, সেটা হচ্ছে অভিজিৎ ডিপকে। সে আবারও পোস্টের মাধ্যমে জানিয়েছে যে যেভাবে সরকার আমাদের নাকি ডিম্যান্ড ফুলফিল করছে না, সরকার এখনো পর্যন্ত আমাদের কোনো কাজ করেনি এবং স্টুডেন্টের ওপর যেভাবে মারধর করা হচ্ছে, অ্যাট্যাক করা হচ্ছে, তাদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে, আমরা কিন্তু 24 ঘন্টা সেই স্টুডেন্টের সাথে যোগাযোগে রয়েছি। মানে আমি জাস্ট বলছি, এটাই হিন্দিতে উনি লিখেছেন যে আমি যোগাযোগে রয়েছি, আমি খুব তাড়াতাড়ি যদি সরকার না থামে তাহলে আমরা বড় প্রোটেস্টে নামতে চলেছি এবং সেই প্রোটেস্টের দাবি হবে অমিত শাহের ইস্তফা চাই। আরে বিষয়টা তো এটাই ছিল, গল্প অন্যদিকে ঘুরছিল না। আসলে সরকার এখানে বিরাট নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, দেশের প্রধানমন্ত্রী নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন এবং ধর্মেন্দ্র প্রধানও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে স্টুডেন্টের সমস্ত ডিম্যান্ড ফুলফিল করে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছিলেন। যেখানে আপনারা বলছিলাম যে ককরোচকে ভয় পাবার কি আছে, সরকার কি নিকম্মা হয়ে গেছে, সরকার কেন পিছিয়ে যাচ্ছে। আজ আমি বুঝতে পারছি কেন সরকার এত বড় প্ল্যানিংকে বুঝে গেছিলেন আগে থেকে, যে এখানে স্টুডেন্ট ইমোশনকে কাজে লাগিয়ে বেশ কিছু ব্যক্তি সাদা পোশাকে, যারা স্টুডেন্টের ইমোশন, স্টুডেন্টের ভাড়াস, স্টুডেন্টকে ভয় দেখিয়ে তারা আমাদের দেশে একটা সিভিলিয়ান আনরেস্ট তৈরি করতে চাইছে। অর্থাৎ ভালো করে ব্যাপারটা বুঝবেন আমি কি বলতে চাইছি। এটাই বলতে চাইছি যে যখন আমি আমার চোখে দেখছি যে কোনো হসপিটালে দুর্নীতি হচ্ছে বা রাস্তায় এখনো দুর্নীতি চলছে, তো কি হচ্ছে, আমাদের কিন্তু রাগ তৈরি হচ্ছে। সেরকমভাবে প্রশ্নপত্র ফাঁস বা প্রশ্নপত্র টাকা দিয়ে বিক্রি করে যে সমস্ত মাফিয়ারা, তাদের প্রতি কিন্তু স্টুডেন্টের একটা রাগ অটোমেটিক্যালি তৈরি হয়। কিসের ওপর রাগ তৈরি হয়? সেই পার্টিকুলার মাফিয়ার ওপর রাগ তৈরি হয় না, রাগ হয় সিস্টেমের ওপর। এবং স্টুডেন্টদেরকে রীতিমতো ভয় দেখানো হলো যে তোমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, তোমাদের প্রশ্ন বিক্রি করে দিচ্ছে, তোমাদের তো কোনো দামই নেই। অর্থাৎ তারা কিন্তু ধীরে ধীরে ভাড়াস তাদের মধ্যে ভরতে থাকে, তারা বারুদের মতো তৈরি হয়ে থাকে যে আমি কোথায় ফাটবো, এবং সেখানে ব্যাক থেকে তিল্লি লাগানোর কাজ করে থাকে এই সমস্ত বিদেশি ফান্ডেড লোকজন, যারা চায় যে ভারতে আনরেস্ট হোক। আজ আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে নেপালের পরিস্থিতি কি। নেট অন করে দেখুন, নেপালে অলরেডি রায়ট চলছে, সেখানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেমভাবে ভারতেরও প্ল্যানিং ছিল। আর এইবার ডিম্যান্ড শুধুমাত্র অমিত শাহের ইস্তফা নয়। কেন অমিত শাহের ইস্তফা শুনলে আপনাদের মাথা গরম হয়ে যাবে। স্টুডেন্টদের ডিম্যান্ড হচ্ছে এবার সমস্ত মামলা, অর্থাৎ যে ক্রিমিনালদেরকেও আইডেন্টিফাই করা গেছে, যে সমস্ত ভিডিও অলরেডি দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে, সিসিটিভি ক্যামেরা ভাঙার, পুলিশের ওপর মারদাঙ্গা করার, এমনকি দিল্লি পুলিশের 100 জন তো অলরেডি হসপিটালে ভর্তি রয়েছে। তো ডিম্যান্ড হচ্ছে স্টুডেন্টের যে সমস্ত মামলা নাকি প্রত্যাহার করতে হবে, এটা একটা খুব বিরক্তিকর ডিম্যান্ড। সেকেন্ড হচ্ছে আটক ব্যক্তিদের মুক্তি দিয়ে দিতে হবে। দেখুন ডিম্যান্ডটা কোন দিকে ঘুরছে। আর কিন্তু পেপার লিক বা স্টুডেন্টের ভবিষ্যতে নেই। এইবার ডিম্যান্ড হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার, যে সমস্ত ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে, আর ফার্দার কোনো মামলা করা যাবে না। এটা ভীষণ ভীষণ মানে এমন একটা ডিম্যান্ড, যে ডিম্যান্ড ফুলফিল করারই নেই, এমন একটা ডিম্যান্ড যেটা স্টুডেন্ট রাখছে, এবং যদি এটা ফুলফিল না করা হয় তাহলে অমিত শাহের ইস্তফা দিতে হবে। অর্থাৎ ঝুলি থেকে এইবার বেড়াল বেরোলো। মানে সরকারের যেটা অ্যান্টি পেপার লিক বিল আনা, সেটা ম্যাটার করলো না, হাই ভোল্টেজ কমিটি গঠন করা সেটা ম্যাটার করলো না, পেপার লিকের মুদ্দা কোনো ম্যাটারই করলো না। এখানে ম্যাটার করলো অমিত শাহের ইস্তফা চাই। এবার কেন অমিত শাহের ইস্তফা চাই সেই বিষয়ে আপনাদেরকে জানতে হবে। অলরেডি মিজোরামের দিক থেকে 11 তারিখে প্রোটেস্ট বার করার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। কেন 11 তারিখ অব দি ওয়েট? এই কারণেই 11 আগস্ট পর্যন্ত ওয়েট করা হচ্ছে, যাতে চার্চ
এবং বিভিন্ন ধর্মের যে মানে চেঞ্জেস করা হয়েছে তাদেরকে, এবং বিভিন্ন এনজিও যারা হেড রয়েছেন এবং এই এনজিওর কমিটিতে যারা রয়েছেন তাদেরকে এক জায়গায় নিয়ে একটা বড় প্রোটেস্ট ভারতের বিরুদ্ধে কেন করা হবে? কারণ হচ্ছে এফসিআরএ বিল তো রয়েছেই, এফসিআরএ বিল তো রয়েছেই, তার পাশাপাশি দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মনসুন সেশনেই পাস করানোর কথা রয়েছে। আর এই বিল যদি পাস হয়ে যায়, বলতে পারেন এটা অমিত শাহের টার্গেট, এটা অমিত শাহের টার্গেট যে এফসিআরএ বিলও পাস করাতে হবে আর তার সাথে বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিলও পাস করাতে হবে। এই বিল যদি পাস হয়ে যায় তাহলে আমাদের দেশে এই যে দেখছেন অবৈধভাবে লোকজন, এই যে দেখছেন শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য একটা পরিকল্পনায় জঙ্গি ধরা পড়লো, থাকবে না, সবকে ট্র্যাক করা যাবে। এক তো হচ্ছে আপনাদের সমস্ত ডকুমেন্ট লিঙ্ক করা হয়ে গেছে, এই দুটো বিল পেশ হয়ে গেলে এনজিওর মাধ্যমে বিদেশি ফান্ডিংটাও আটকানো যাবে এবং বার্থ আর ডেথ সার্টিফিকেট তৈরি যেটা করা হচ্ছে অবৈধভাবে সেখানেও কোথাও না কোথাও একটা বিশাল বড় প্রোটেকশন বলয় তৈরি করা হচ্ছে, যাতে আমাদের দেশের মধ্যে অবৈধ নাগরিক বলে কেউ থাকবেই না। অবৈধ কোনো ব্যক্তি আমাদের দেশে ঢুকে স্লিপার সেলের মতো এরম ব্যক্তিদেরকে অ্যাক্টিভেট করা, তারা আপনাদের সামনে চায়ের দোকানে বসে নর্মাল চা খাচ্ছে কিন্তু তলায় তলায় তারা কিন্তু নিজেদের প্ল্যানিং ছকছে, ওপর থেকে একটা অর্ডার এলেই তাদের ভেতরকার আত্মা যে বেরিয়ে চলে আসছে অ্যাকচুয়াল তারা কি, এই সমস্ত ঘটনাকে পুরোপুরি সাপ্রেস করা যাবে। অর্থাৎ সরকার কড়া হাতে পুরো রাজ ধরতে চাইছে। এই যে তলায় তলায় একটা প্ল্যানিং চলছে ভারতের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দেওয়ার, যেটা হয়ে গেছে, তার ওপর সরকারের একটা ব্রহ্মাস্ত্র বলতে পারেন প্রয়োগ করা, আর তারই বিরুদ্ধে এখন বিভিন্ন জায়গা থেকে উস্কানো চলছে যে না আবারও স্টুডেন্টদেরকে উস্কাও, কারণ একটা প্রোটেস্ট তো সরকার তো সব ডিমান্ড ফুলফিল করে তো প্রোটেস্ট উঠেই গেল, কোনো কারণ তো নেই। স্টুডেন্ট নিজের মধ্যেই কোনো কারণ খুঁজে পায়নি যে আমরা কেন বসে থাকবো, আবার সেই বসে রাখার জন্য আবার যেন তারা বসে, তার জন্য এই সমস্ত কি বলবো একটা মানে ফালতু একটা ডিমান্ড পেশ করা হচ্ছে যে এই ডিমান্ড যদি ফুলফিল করে, যদি না করে সরকার তাহলে আবারও যন্তর মন্তরে বসবে। শুধু এখানেই মানে এখানেই ভাববেন না যে আমি এন্ড করছি, বুঝুন কালকে হঠাৎ করে পার্লামেন্টে 40 মিনিটের একটি হাই ভোল্টেজ মিটিং নেওয়া হয়। অবাক বিষয় হচ্ছে বহুদিন পর আমি এরকম দেখলাম অজিত ডোভাল, যার অ্যাকচুয়ালি বয়স হয়েছে, সেই অজিত ডোভাল তড়িঘড়ি পার্লামেন্টে ঢুকলেন। শুধু তাই নয়, পার্লামেন্টে অলরেডি যেখানে এই অ্যান্টি পেপার লিককে নিয়ে বিল পেশ করা হচ্ছে ওটা পাস হয়ে গেছে, বিরোধী কেউ ছিল না, বিরোধী বেরিয়ে চলে গেছিল, বিল কিন্তু পাস হয়ে গেছে যেটা স্টুডেন্টের ডিমান্ড ছিল। তখন এন্ট্রি হয় অজিত ডোভালের। সংসদের একটি ভবনে গোল টেবিল বৈঠক বসে, দরজা বন্ধ। প্রেজেন্ট কারা ছিলেন? অজিত ডোভাল ছিলেন, অমিত শাহ ছিলেন, ছিলেন আইবি চিফ, ছিলেন বেশ কিছু আমাদের যে প্যারামিলিটারি ফোর্সেস রয়েছে তার ডিরেক্টর জেনারেল, এবং উপস্থিত ছিলেন গৃহ সচিব। ওনাদের সাথে একটি হাই ভোল্টেজ মিটিং হয় যেটা 40 মিনিটের বৈঠক ছিল। এবং খুব স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে যারা ওই ঘরে বসে মিটিং করেছেন তারা প্রত্যেকেই যেমন ব্যক্তি, তাতে বোঝা যাচ্ছে যে মিটিংটা ঠিক কী কারণে হয়েছে আর তার পেছনের রিজনটা কী ছিল। অর্থাৎ খুব ইজিলি এটা বোঝা যাচ্ছে যে একটা বড় প্রোটেস্টের প্ল্যানিং চলছে, এবং অমিত শাহের যদি ইস্তফা স্টুডেন্টরা চায় তাহলে তো মানে বলতে পারেন যে সরকারের ওপর এবার হাত দিতে লেগেছে, মানে সরকারকে ডিরেক্টলি অ্যাটাক করা, এবং সেই কারণেই এত বড় বৈঠক হয়েছে। এটাকে বলতে পারেন হাই ভোল্টেজ মিটিং হয়েছে। এবং তারপর কি খবর আসছে? তারপর খবর আসছে যে আইএফএসও অর্থাৎ ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনের দিক থেকে একটি মানে কড়া বার্তা দেওয়া হয়েছে। কাকে কড়া বার্তা দেওয়া হয়েছে? কড়া বার্তা দেওয়া হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মকে, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মকে, কড়া বার্তা দেওয়া হয়েছে ফেসবুক প্ল্যাটফর্মকে। কেন? কারণ তারা একটা অ্যালগোরিদম চালাচ্ছে। এটা পুরো ধরা পড়ে গেছে যে একটা অ্যালগোরিদম চালাচ্ছে, যে যেখানে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তাদের ডিম্যান্ড নিয়ে, আমাদের ভারতে কিভাবে আনরেস্ট চলছে, যখন স্ক্রোল করবেন দেখবেন ওই ভিডিও আসছে, যখন স্ক্রোল করবেন দেখবেন ওই ভিডিও আসছে। প্রমোট করা হচ্ছে বেশ কিছু ফেক অ্যাপকে, যে ফেক অ্যাপের মাধ্যমে, যে ফেক প্ল্যাটফর্মের মাধ্যমে ফেক নিউজকে ছড়ানো হচ্ছে, একটা প্রোপাগান্ডা চলছে। আর এটা অদ্ভুতভাবে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে চলছে। এবং ভারত সরকারের দিক থেকে যখন সেই সমস্ত অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করা হচ্ছে যেগুলো ফেক অ্যাকাউন্ট এবং ফেকভাবে অপারেট করা হচ্ছে, যেখানে পাকিস্তানেরও বেশ কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে, চায়নার বেশ কিছু ইনফ্লুয়েন্স পাওয়া গেছে, বাস
কোনো অ্যাকশন নেই, উল্টো আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভিডিওই ব্লক হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো এই যে উল্টো অ্যালগোরিদম চলছে, এই কারণে আইএফএসওর দিক থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে এবং এটা জানানো হয়েছে যে 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 অ্যাকাউন্ট এবং ফেক নিউজকে আইডেন্টিফাই করা হবে সেই সমস্ত প্ল্যাটফর্মকে ব্লক করতে হবে, আর করতেই হবে। এর থেকে বুঝতে পারছেন যে সিচুয়েশন কতটা কড়া। শুধু তাই নয়, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত বুঝে গেছে যে এদের কতটা ভয়ঙ্কর প্ল্যানিং রয়েছে, সেই কারণে সুপ্রিম কোর্টও হাত তুলে দিয়েছে। বলছেন যারা দেশের মধ্যে ভাঙচুর করেছে, ইন্টেনশনালি পাবলিক প্রপার্টি ভেঙেছে, তাদেরকে কোনো রকম রেয়াত করা যাবে না। খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে মিজোরামের যে প্রোটেস্ট, সেটা কিভাবে টাইপ করা হচ্ছে যে 11 তারিখে ডাকা হয়েছে প্রোটেস্ট, যেখানে শুধুমাত্র চার্চের লোকজন থাকবে তার নয়, এনজিওর থাকবেন এবং বেশ কিছু ব্যক্তি বিশেষ থাকবেন, যেখানে একটা বড় জনসভা করার প্ল্যানিং রয়েছে এবং যে জনসভার মাধ্যমে ডিম্যান্ড করা হবে যে এফসিআরএ বিল যেন সরকার ফেরত নিয়ে নেয়। কারণ এই দুটো ইম্পর্টেন্ট বিল যা এই সামনের সপ্তাহে সোমবার দিনই কিন্তু পাস হয়ে যাবে, আর পাস হয়ে গেলে এফসিআরএ বিল যদি পাস হয়ে যায় তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এই চার্চগুলোতে বিরাট বড় ঝটকা লাগবে। এই যে বিদেশি ফান্ড যেখান থেকে আছে, মাদ্রাসার ওপরও বিরাট বড় ঝটকা লাগবে, সেটা সহনশীল মানে সহ্য করতে পারবে না এবং সেই কারণেই তারা চাইছে যে কোনোভাবেই সরকার যেন এফসিআরএ বিলের মধ্যে অ্যামেন্ড না আনে, সেটাকে যেন করা না করে, আর বিদেশি ফান্ডের ওপর সরকার যেন নজরদারি না করে। আজ মনে পড়ছে সর্দার বল্লভভাই পটেলের এক একটা স্বপ্ন পূরণ হচ্ছে, আমি জানাবো, কিন্তু তার আগে আমি আরেকটা বড় খবর আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে যে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে, কতটা বড় প্ল্যানিং দেখুন, সাক্ষী অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে কি বলা হচ্ছে যে স্টুডেন্টের উপর অত্যাচার করা হচ্ছে, যে স্টুডেন্ট ডেলি পুলিশের অত্যাচার নিয়ে কথা বলতে চায়, মানে আমাদের দেশের লোককে আমাদের পুলিশ বাহিনী, আমাদের কেন্দ্রীয় বাহিনী, আমাদের সরকারের বিরুদ্ধে কিভাবে ভড়কানো হচ্ছে দেখুন। সাক্ষী নামক একটা অ্যাপ লঞ্চ হয়ে যাচ্ছে, যে অ্যাপের মাধ্যমে তারা নাকি অভিযোগ জানাবে কার বিরুদ্ধে, আমাদের দেশের পুলিশের বিরুদ্ধে, আমাদের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে, আমাদের দেশের সরকারের বিরুদ্ধে। কিনা নাটক আমাদের দেশে চলছে একবার ভাবুন। কিন্তু তারপরেও আমি বলবো যে এফসিআরএ বিলও পাস হবে, আর তার সাথে বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিলও পাস হবে, যার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে এরকম আইডেন্টিফাই করা যায় যে ব্যক্তির জন্ম হয়েছে একরকম কিন্তু সার্টিফিকেট বার করছে 10 বছর পর, 20 বছর পর, 15 বছর পর, করা যাবে না। ডিএম এর কনসেন্ট লাগবে, তখন সেই সার্টিফিকেট সেই ব্যক্তি অবৈধ হয়ে যাবে, তাকে ডিএম এর কনসেন্ট আনতে হবে, অর্থাৎ ডিএম দায়িত্ব নেবে। এবার ডিএম তো আর জঙ্গিদের বা অবৈধ ব্যক্তির দায়িত্ব নেবে না, বা বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তিরও দায়িত্ব নেবে না, পাকিস্তান বা ওই পিওকে থেকে আসা কোনো ব্যক্তিরও দায়িত্ব নেবে না। তখন খুব সহজেই একটা মানে সুরক্ষা বলয় তৈরি হয়ে যাবে আমাদের ভারতের চারিদিকে। কাঁদছে মাদ্রাসার লোকজন, কাঁদছে মাদ্রাসার মৌলবী, কাঁদছে চার্চের পারদি, কাঁদছে। কেন কাঁদছে? কাঁদছে বলছে যে না, বিদেশি ফান্ডের ওপর রোক লাগানো যাবে না। আজ সর্দার বল্লভভাই পটেলকে মনে পড়ছে যে সর্দার বল্লভভাই পটেল কড়াভাবে জওয়াহরলাল নেহরুকে বলে দিয়েছিল যে আমি বেঁচে থাকতে কিছুতেই কনস্টিটিউশনে আর্টিকেল 30 আমি জয়েন হতে দেব না। হিন্দুদেরকে তো প্রথম থেকে মূর্খ বানানো হতো, হিন্দুদের ওপর তো প্রথম থেকে অত্যাচার করা হয়েছে এবং এখনো পর্যন্ত এরকম হিন্দু রয়েছে যারা কোনোদিনই আর্টিকেল 30 বিরোধ করেনি, অথচ তারা এই স্টুডেন্ট প্রোটেস্ট এবং জেনজি প্রোটেস্ট বলে তারা রাস্তায় নেমে পড়ছে। এরকম অদ্ভুত হিন্দুদেরকে আপনারা দেখতে পাবেন। কিন্তু আজ আমি জানাই, যখন সর্দার বল্লভভাই পটেল বেঁচে ছিলেন এবং তার কাছে খবর যায় যে জওয়াহরলাল নেহরু, দেশভাগ হয়ে গেছে, এবার সংবিধান লেখা হচ্ছে, প্ল্যানিং হয়ে গেছে যে জওয়াহরলাল নেহরু নাকি স্পেশালভাবে কনস্টিটিউশনে আর্টিকেল 30 আনতে চাইছেন। বিরোধ করেছিলেন সর্দার বল্লভভাই পটেল, হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন যে যদি এটা করা হয় তাহলে আমি মন্ত্রিমণ্ডল থেকে তো মানে পদত্যাগ করবই, তার পাশাপাশি কংগ্রেসকে আমি সম্পূর্ণরূপে বহিষ্কার করব। তৎকালীন সময়ে ভারতে যথেষ্ট নাম ডাক ছিল সর্দার বল্লভভাই পটেলের, একটা স্বচ্ছ ছবি ছিল এবং সেই ছবিকে ভয় পেয়েছিল জওয়াহরলাল নেহরু। এবং যখন বলেছিল যে যদি জওয়াহরলাল নেহরুকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যদি এই বিল আনতে হয় তাহলে আমাকে যদি মরতে পর্যন্ত আমি মরবো, কিন্তু এই বিল এই আর্টিকেল 30কে আমি কনস্টিটিউশনে লাগু হতে দেব না। এটা যখন বলা হয়, জওয়াহরলাল নেহরু পিছিয়ে গেছিলেন, বলছিলেন ঠিক আছে তাহলে আমি আর্টিকেল 30কে অ্যাড করবো না কনস্টিটিউশনে, থাক, ওটা ক্যান্সেল হয়ে গেল। কোইন্সিডেন্টলি সর্দার বল্লভভাই পটেলের মৃত্যু হলো এবং তার কিছু দিনের মধ্যেই কনস্টিটিউশনে আর্টিকেল 30কে যোগ করা হয়ে গেল।
কতটা বড় ঐতিহাসিক ভুল এই জওয়াহরলাল নেহরু করলেন, এবার ইন্টেনশনালি না আনইন্টেনশনালি আমি সেই তর্কে যাব না, কিন্তু এমন মারাত্মক ভুল যে আপনাদেরকে জানতে হবে তাহলে আর্টিকেল 30-তে কি রয়েছে কনস্টিটিউশনে। বলছে যে এখানে তো এক তো হচ্ছে আমাদের কনস্টিটিউশন দুটো শব্দের ব্যবহার করেছে, একটা হচ্ছে সংখ্যা লঘু আর একটা হচ্ছে বহু সংখ্যক। বহু সংখ্যক বলতে বুঝে গেলেন এখানে হিন্দুদেরকে বোঝাচ্ছে, সংখ্যা লঘু বলতে এখানে মুসলিম, ইসাই এই সমস্ত ছোট ছোট ধর্মের লোক যারা আমাদের দেশে বাস করছেন, অল্প সংখ্যক, যারা নাকি মনে করছেন যে আমরা হারিয়ে যেতে পারি, শেষ হয়ে যেতে পারি, তাদেরকে অল্প সংখ্যক বলা হচ্ছে। তো আর্টিকেল 31A-তে এটা রাইট দিচ্ছে যে মাইনরিটিরা, সেটা ইসাই হোক, সেটা মুসলমান হোক, যেই হোক না কেন, তারা তাদের ধর্মের প্রচার আমাদের দেশে বসে করতে পারে, এটাতে সরকার কোনো রকম বাধা দেবে না। তারা ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, যে কোনোভাবে, মানে তারা তাদের ধর্মের প্রচার করতে পারবে, তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের দেশে বানাতে পারবে, তাতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আর্টিকেল 31A-তে তো এটাও বলা রয়েছে যে যদি সরকার, মানে সরকারের তো এতটা রাইটও নেই যে কোনো কারণে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে সরকার সিজ করতে চায় বা বন্ধ করতে চায়, সেটাও সরাসরি সরকার করতে পারবে না, কারণ সেটা তাদের তো মানে এটা তো রাইটই রয়েছে না, মানে সরকার এটা করতেই পারবে না। সরকার মানে যদি কোনো কারণে দেখে থাকে যে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে বন্ধ করতে হবে, সেটাও সরকার সরাসরি করতে পারবে না, কারণ এটা রাইটই দিচ্ছে তাদেরকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আর্টিকেল 32-তে তো এটাও বলা রয়েছে যে মাদ্রাসা যারা চালাবেন, মৌলবি বা চার্চ যারা চালাবেন, তাদেরকে সরকার তো পারলে নিজের পকেট থেকেই টাকা দেবেন, মানে সরকারই টাকা দেবেন। কার জন্য? যে মাইনরিটি যারা রয়েছেন তারা যাতে তাদের ধর্মীয় প্রচারটা খুব ভালোভাবে স্মুথলি আমাদের দেশে করতে পারেন, তার জন্য সরকার তাদেরকে টাকা দেবে। এইবার ভালো করে বুঝুন FCR বিলে কি বলা আছে। যখনই কোনো গণ্ডগোল ধরা পড়বে, কোনো এনজিওতে এক্সেসিভ ট্রানজ্যাকশন ধরা পড়বে বা সন্দেহভাজন গতিবিধি ধরা পড়বে, তখনই সরকার শুধুমাত্র সেই প্রতিষ্ঠানকে বন্ধই করবে তা নয়, তাদের যে সম্পত্তি সেই টাকা থেকে তৈরি হয়েছে সেটা পর্যন্ত সিজ করে নেবে। যখনই এরকম হবে, ধরুন কোনো চার্চেরই, ধরুন কোনো খ্রিশ্চানেরই কোনো কিছু এরকম গতিবিধি ধরা পড়লো যা সরকারের রুলস মানছে না এবং সরকার বাধ্য হয়েছে সেটাকে সিজ করতে, তখনই তারা সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, বলবে হুজুর এই সংবিধানের আর্টিকেল 30 এটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা তো বেসিক স্ট্রাকচারের মধ্যে, সরকার কিভাবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দিতে পারলো, কিভাবে সরকার এটাকে সিজ করে দিতে পারলো, এটা বন্ধ করে দিতে পারলো, বা বুঝতে পারছেন না, FCR এর সাথে ডিরেক্টলি কনস্টিটিউশনের আর্টিকেল 30-র ক্লাস তৈরি হবে। চলে গেল মামলা সুপ্রিম কোর্টে। যখন ফান্ডামেন্টাল রাইট নিয়ে কোয়েশ্চেন আসছে তখন সুপ্রিম কোর্ট সেই মামলা শুনতে বাধ্য। তো এমন একটা ঐতিহাসিক ভুল যেটা জওয়াহরলাল নেহরু করে গেছেন, যার মাসুল আজও আমাদেরকে গুনতে হবে। এই যে ওয়াকফ বোর্ড বা এই যে খ্রিস্টানদের চার্চের যে ট্রাস্টি রয়েছে, এরা সরকারকে কোনো ট্যাক্স দেয় না, মন্দির কিন্তু দেয়। দেশ ভাগ দুরকমভাবে হয়েছিল, আমাদের দেশ হয়েছিল সেকুলার আর পাকিস্তান হয়েছিল ইসলামিক, আর আমরা হয়েছিলাম ধর্মশালা। এবার এখানে এমন একটা রুলস যেখানে গুরুকুল যখন খুঁজতে যাবেন তখন পাবেন 2000 থেকে 2500, মাদ্রাসা যখন খুঁজতে যাবেন তখন দেখবেন 35,000 থেকে 40,000, আর যখন আপনারা কনভেন্ট স্কুল বা চার্চ খুঁজতে যাবেন তখন দেখবেন 65 থেকে 70,000। নেহরু দিয়ে দিয়েছিলেন রাইট, ফান্ডামেন্টাল রাইট দিয়েছেন, যেটাকে চেঞ্জ করতে গেলে বা অ্যামেন্ড করতে গেলে 2/3 মেজরিটি লাগবে, কারণ এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। এটার ঘোর বিরোধ করেছিলেন সর্দার বল্লভভাই পাটেল, কিন্তু নেহরুজি শোনেননি। কেন শোনেননি? ভোট ব্যাংকের জন্য না কী কারণে জানি না, কিন্তু আগামী দিনে এটাকে নিয়ে যে চরম একটা মানে অলরেডি হচ্ছে, এই যে মিজোরামে যে বেরোচ্ছে চার্চের লোকজন, এমনি এমনি নয়, তাদের টাকা বন্ধ হয়ে যাবে। তারা তো বুঝতে পারছে যে এই তো আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমাদেরকে তো ভারতীয় সংবিধানই দিচ্ছে, মানে ভাবুন দেশ ভাগ হচ্ছে হিন্দু মুসলিম দেখে, আর ভারতের সংবিধান রাইট দিচ্ছে কাদেরকে? খ্রিশ্চানকে দিচ্ছে, মুসলিমকে দিচ্ছে, স্পেশাল রাইট দিচ্ছে, কি না তো তাদেরকে প্রোটেক্ট করছে। আর এত কি প্রোটেকশন ভাবুন, মানে এখন তো রেলওয়ের থেকে বেশি প্রপার্টি ওয়াকফের, তো এত কি প্রোটেকশন এই করেছেন ইতিহাস, আর যার মাসুল আজও আমাদেরকে গুনতে হচ্ছে। সেই কারণে FCR এর মাধ্যমে সরকার একটা হোল্ড ধরতে চায়, যাতে একটুখানি সরকারের নজরে থাকে, কোনো ভুলভাল গতিবিধি না হয়, এই যে সিভিলিয়ান আনরেস্ট, ভুলভাল গতিবিধি যেন আমাদের দেশে না হয়। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।